আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। রাজশাহীর তপ্ত রোদের শহর থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে যাওয়ার নেশায়। বরিশাল পার হয়ে নীল জলরাশির বুক চিরে আমাদের গন্তব্য ছিল ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা, যেখানে ঝাউবনের ফাঁক দিয়ে উঁকি দেয় হরিণ, আর সাগরের গর্জনে ঘুম ভাঙে তাদের। কিন্তু যাত্রা এখানেই শেষ নয়। আমরা গিয়েছি আরও গভীরে, চর নিজামে। বঙ্গোপসাগরের পাহারাদার এই নির্জন দ্বীপটি যেন এক স্বপ্ন রাজ্য। চলুন আজ আপনাদের দেখাবো বাংলার এই অপরূপ জলরাশি আর প্রকৃতির মায়া। রাজশাহী শহর থেকে দুইটি বাস, তুহিন এবং গোল্ডেন লাইন, সকাল 7টার পরে এবং রাত্রি 8টার পরে বরিশালের দিকে ছেড়ে যায়। ভাড়া 750 থেকে 800 টাকা নেবে। এরপরে গিয়ে নামবেন আপনারা বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড, কেন্দ্রীয় বাস স্ট্যান্ড। সেখান থেকে আপনারা একটা অটো নেবেন, এরপরে চলে যাবেন বরিশাল লঞ্চ ঘাট। অটোর ভাড়া নেবে 30 টাকা। বরিশাল লঞ্চ ঘাটে যাওয়ার পরে দেখবেন অনেক স্পিড বোট আছে, লঞ্চ আছে। স্পিড বোটে যদি আপনারা চড়েন তাহলে 350 টাকা নেবে ভেদুরিয়া ঘাট ভোলা। আর যদি আপনারা লঞ্চে চড়েন তাহলে 150 টাকা নেবে। আমরা লঞ্চে যাব। এই যে সকাল সকাল আমরা এসে হাজির হলাম লঞ্চ ঘাটে বরিশাল। বিশাল বিশাল লঞ্চ, অনেক চমৎকার, 3তলা 4তলা লঞ্চ। আপনারা যদি ঢাকা থেকে আসতে চান সেক্ষেত্রে ঢাকা সদরঘাট হয়ে আপনারা ইলিশা ঘাটে এসে নামতে পারবেন ভোলার। আমরা যেহেতু রাজশাহী থেকে বরিশালে গিয়েছি, সেজন্য আমরা বরিশাল লঞ্চ ঘাট থেকে আমরা রওনা দিব লঞ্চে করে ভেদুরিয়ার উদ্দেশ্যে। দেখুন কি চমৎকার লঞ্চ, ভোরবেলা, কি স্নিগ্ধ বাতাস, অসাধারণ। লঞ্চটা এখনই ছেড়ে দিবে, একেবারে সকাল সকাল। সময় লাগতে পারে 2 থেকে 2.5 ঘন্টা। বরিশাল থেকে ভেদুরিয়া ঘাট আমাদের লঞ্চ রওনা দিয়েছে। দেখুন কি চমৎকার বরিশাল লঞ্চ ঘাট, পানি অসাধারণ। সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, চমৎকার একটি বাতাস আমরা লঞ্চের ভেতরে পাচ্ছিলাম, খুব মজা হচ্ছিল। চলুন দেখুন সূর্য আকাশে উঠবে এখন। এই তো সকালবেলা সূর্য উঠছে। একেবারে ভোরবেলা এসে আমরা পৌঁছেছি বরিশাল লঞ্চ ঘাটে। এরপরে দেখুন কি চমৎকার পানি, একেবারে নীল পানি, মেঘনা নদীর পানি। এই পানিতে ব্যাপক পরিমাণে ইলিশ উৎপাদন হয়। আপনারা খুব ভালো করে জানেন গোটা পৃথিবীর 82% ইলিশ এই বাংলাদেশে উৎপাদিত হয়। তার ভিতরে সবচাইতে বিখ্যাত জেলা ভোলা এবং বরিশাল। এই যে দেখুন পানি, ইলিশ মাছ, এখানে ব্যাপক পরিমাণে ইলিশ মাছ। স্পিড বোট যাচ্ছে। স্পিড বোটে যদি আপনারা যাইতে চান সেক্ষেত্রে বরিশাল থেকে ভেদুরিয়া ঘাট সময় লাগবে 45 মিনিট। আমরা অলরেডি চলে আসছি ভেদুরিয়া ঘাটে। ভেদুরিয়া ঘাটে নামার পরে আপনারা এখান থেকে সিএনজি অথবা বাসে করে যাইতে পারবেন। সিএনজি নিয়ে যাইতে হবে চরফেশান। চরফেশানে গেলে আপনার ব্যক্তি প্রতি নেবে 200 টাকা করে। আর যদি বাসে যান তাহলে এখান থেকে অটো ভাড়া নেবেন। এটি ভেদুরিয়া লঞ্চ ঘাট। অটো ভাড়া নিয়ে আপনারা ভোলা বাস স্ট্যান্ডে গিয়ে নামবেন। বাস স্ট্যান্ডে নামার পরে এখান থেকে আপনারা বাস নিতে পারবেন। ভাড়া হয়তো বা 130 থেকে 140 টাকা নিতে পারে। ভোলা থেকে একেবারে চরফেশান আপনারা ওখানে গিয়ে এরপরে মোটরসাইকেল পাওয়া যায়। আমাদের গন্তব্য হচ্ছে সেই বিচ্ছিন্ন দ্বীপ চর নিজাম। এটা হচ্ছে ভোলা বাস স্ট্যান্ড। আমরা বাসে করে যাব। এরপরে চরফেশানের সেই টাওয়ার, বিখ্যাত টাওয়ার জ্যাকব টাওয়ার। এই যে আপনারা দেখুন কি চমৎকার জ্যাকব টাওয়ার। পাশে আছে খাস মহল জামে মসজিদ। যদিও 5ই আগস্টের পরে এই জ্যাকব টাওয়ারের নামকে পরিবর্তন করে রাখা হয়
চর ফ্যাশন টাওয়ার। এই চর ফ্যাশন টাওয়ারের পাশেই আপনারা দেখতে পাবেন এখানে যে মোটর সাইকেলগুলো দাঁড় করানো আছে। এখান থেকে আপনারা বলবেন যে আমরা খেজুরগাছিয়া সি বিচ, খেজুরগাছিয়া ঘাটে যাব। ব্যক্তিগতভাবে 200 থেকে 250 টাকা নিতে পারে মোটর সাইকেল একটা। আপনারা এখান থেকে এই খেজুরগাছিয়া যাবেন। আমরা মোটর সাইকেল নিয়েছি, রওনা দিয়েছি। এই যে পথ, খেজুরগাছিয়ার দিকে রওনা দিচ্ছি। আমরা খুব কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে খেজুরগাছিয়া সি বিচ। আমাদের অলরেডি আমাদেরকে রিসিভ করার জন্য আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের প্রিয় মানুষ নেসারি ভাই আগমন করেছেন। আমরা তার সাথে এই যে স্পিড বোটে রওনা দিচ্ছি। স্পিড বোট আমাদের চলে আসছে। খেজুরগাছিয়া থেকে সেই ভোলার বিচ্ছিন্ন দ্বীপ যাইতে সময় লাগে প্রায় 40 থেকে 45 মিনিট, একেবারে মেঘনা নদীর ভেতরে, সাগরের ভেতরে, বঙ্গোপসাগর সামনে। বাংলাদেশের একেবারে শেষ মাটি ওইটা, ওর ওপারে আর কোনো মাটি নাই, ওটাই হচ্ছে শেষ মাটি। এই তো আপনার ইলিশের অভয়ারণ্য। বাংলাদেশের সবচাইতে বেশি ইলিশ ধরা পড়ে এই নদীতে, সেটা হচ্ছে মেঘনা নদী। আমরা যেখানে যাচ্ছি তাদের মূল জীবিকাই হচ্ছে মাছ শিকার করা, এবং তারা এই চরের ভিতরে পশু পালন করেন। সেখানে তারা পশুর দুধ এবং পশু মোটা তাজা করে তারা বিক্রি করেন, এবং মাছ শিকারই তাদের প্রধান জীবিকা। আমরা একেবারে কাছাকাছি চলে আসছি। আমরা যাচ্ছি চর নিজাম, বাংলাদেশের একবারে শেষ দক্ষিণাঞ্চলের শেষ দ্বীপ চর নিজাম। অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার, আপনারা খুব ভালো করে জানেন। স্পিড বোট খুব দ্রুত গতিতে চলে। আমরা যাচ্ছিলাম, আমাদের সে চর নিজামে আমার তাফসির মাহফিল ছিল, সেজন্য আমি রাজশাহী থেকে তাফসির মাহফিল করার জন্য সেই দ্বীপের দিকে রওনা দিয়েছি। দেখুন কি চমৎকারভাবে স্পিড বোট চলছে। পেছনে বসে আছেন ড্রাইভার, স্পিড বোট চালাচ্ছেন। আমাদেরকে রিসিভ করার জন্যে অলরেডি তারা অপেক্ষমান, মাহফিল কমিটি। এই তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে সেই বাংলাদেশের একেবারে শেষ দ্বীপ চর নিজামে উপস্থিত হয়েছি। আমাদেরকে রিসিভ করার জন্য সকলে অপেক্ষা করছে। আজকে রাত্রে মাহফিল আছে আমার এখানে, আলহামদুলিল্লাহ। দেখুন কোথায় রাজশাহী, কোথায় চর নিজাম। এই তো রাজশাহী, এখান থেকে দেখুন চর নিজাম কত দূরে, একেবারে সাগরের ভেতরে। নিঝুম দ্বীপ পাশে আছে, এরপরে ঢাল চর পাশে আছে। এটা হচ্ছে চর নিজাম, চর সাকুচি। এটা হচ্ছে মনপুরা উপজেলার একটা অংশ, একেবারে সাগরের ভিতরে। এর উপরে আর কোনো দেশ নেই, বাংলাদেশের একেবারে শেষ মাটি। দেখুন কি চমৎকার। আমরা এই তো সেই স্বপ্নের রাজ্য চর নিজামে এসে আমরা উপস্থিত হয়েছি। দেখুন কি চমৎকার। এখন ভাটা চলছে, কিছুক্ষণ পূর্বে জোয়ার ছিল, এখন ভাটা। দেখুন কি চমৎকার। তবে এখানে পর্যটকের উপস্থিতি খুবই কম, কারণ এখানে রাস্তাঘাট সেভাবে তৈরি এখনো হয় নাই। বাংলাদেশের পর্যটক যারা আছে এখানে আসার জন্য আবহাওয়াও তাদের অনুকূলে থাকে না, এবং যেহেতু দীর্ঘ পথ অতিক্রম করে এই দ্বীপে আসতে হয়, একেবারে শেষ দ্বীপ, এই জন্যে সেই রকম কোনো মানুষ এখানে বেড়াইতে আসে না, সেরকম কোনো সুব্যবস্থাও নাই। যদি আসতে চান সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করে অনেক কষ্ট করে আসতে হবে। যেহেতু আমাদের মাহফিল ছিল, মাহফিলের সুবাদে আমাদের কমিটির সাথে যোগাযোগ ছিল, কমিটি আমাদেরকে সমস্ত ব্যবস্থা করে দিয়েছে এই চরে আসার জন্য। কিন্তু সাধারণ মানুষের জন্য একেবারে যাওয়া খুব কষ্টকর, কারণ সেখানে থাকার জায়গা নাই, এরপরে আপনার রাস্তাঘাট নাই, সে চরে একটু কষ্টকর হয়ে যাবে। দেখুন কি চমৎকার পানি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নৌকাগুলো দাঁড়িয়ে আছে, এগুলা ছিল হচ্ছে আপনার ডাব গাছ,
বিভিন্ন গাছ ভেঙে চুরে যখন ঘূর্ণিঝড় হয় তখন এগুলা ভেঙে চুরে একেবারে সাগরের ভিতরে চলে যায়। এই যে গাছের গুঁড়িগুলো পড়ে আছে, হয়তোবা এই বছরের ভিতরে এই গাছগুলোও হয়তো ভেঙে চুরে চলে যাবে। আমরা এখানে আসার পরে আমরা শুধু ঘুরে বেড়াই। এই চরের এক সাইডে আছে ঘন জঙ্গল, আরেক সাইডে আছে বিশাল সাগর। আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু এ চরে এসে উপস্থিত হয়েছি, আজকে রাত্রে মাহফিল করব। আগামী কালকে আপনাদেরকে দ্বিতীয় পর্বে আমরা এই চরের এই পার ওই পার সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। শুধু তাই নয়, এই চরের ভিতরে হরিণ ঘোরাফেরা করে, একেবারে প্রকাশ্যে দিবালোকে মানুষের সাথে চলাফেরা করে হরিণ, কেউ কিছুই বলে না। বাজারের ভিতরে হরিণ চলাফেরা করে। আমরা আপনাদেরকে দ্বিতীয় পর্বেই সেই হরিণগুলো দেখানোর চেষ্টা করব এবং এই চরের বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত জায়গাগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।